স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, আজ আপনারা জানবেন ইরান কিভাবে আয়াতুল্লাহ আলী খামিনিকে বিপদ থেকে রক্ষা করেছিল, কিভাবে সেই ঘটনা ঘটেছিল। এটা ইতিহাসের সোনার অক্ষরে লেখা থাকবে। তবে দুঃখজনকভাবে এখনও বিপদ পুরোপুরি কেটে যায়নি, কারণ ইরান থেকে এখন এমন কিছু তথ্য এসেছে যা খুবই ভয়ঙ্কর ও হৃদয় বিদারক। ইরানে এত বেশি সংখ্যক বিশ্বাসঘাতক বসে আছে যে তা আমি কল্পনাও করতে পারবো না। এখন দেখুন কি ঘটেছে। ইসরায়েলের এক ডাবল এজেন্ট, যিনি আসলে গুপ্তচর এবং ইরানেই অবস্থান করছিলেন, সেই এজেন্টের সাহায্যে এমন কিছু করেছে যা বিস্ময়কর। দর্শক, ইরানে তখন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি গোপন মিটিং চলছিল, আর সেই বৈঠকে সভাপতিত্ব করছিলেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট এমন একজন ব্যক্তি যিনি কট্টরপন্থী নন। তিনি সবসময় বলেন আমাদের যুদ্ধ নয়, বরং উন্নতি দরকার। তিনি যুদ্ধ চায় না, বরং দেশের অগ্রগতি চায়, অর্থনীতি বাড়াতে চায়। এখন শুনুন, এই প্রেসিডেন্ট যিনি যুদ্ধ চান না, ইসরায়েল তার উপর হামলা করেছে। ইরানের মিডিয়া ইসরায়েলের ব্যাপারে যে খবর প্রকাশ করেছে তার রীতিমতো ভয়ানক। দর্শক, ঘটনা ছিল কিছুটা এমন। ইসরায়েলের ডিফেন্স ফোর্স যখন বুঝতে পারে যে সুপ্রিম কাউন্সিলের বৈঠক চলছে, তখন তারা 6টি জায়গায় একযোগে হামলা চালায়। আর এটি মাত্র কয়েকদিন আগের ঘটনা, ঠিক সেই সময় যখন যুদ্ধের শেষ দিনগুলো চলছে। এবার শুনুন আসলে কি ঘটেছিল সেদিন। দর্শক, একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে একটি গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল, যেখানে কেবলমাত্র উচ্চ পর্যায়ের কর্মকর্তারাই উপস্থিত ছিলেন। সিনিয়র অফিসিয়ালরা, মানে মিলিটারি ও সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের লোকজন। এবং এই বৈঠকের নেতৃত্ব দিচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট। এই বৈঠকটি দর্শক এতটাই গোপনীয় ছিল যে সর্বোচ্চ 5 থেকে 6 জন মানুষই এ ব্যাপারে জানতেন। এদের ছাড়া আর কেউ জানতো না এই মিটিং সম্পর্কে। এই গোপন মিটিংটি চলছিল আপনার মাঝরাতের দিকে, আর ইসরায়েলের পরিকল্পনা ছিল একদম পরিষ্কার। যেভাবে তারা হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছিলেন, ঠিক সেই একইভাবে ইরানের প্রেসিডেন্টকেও টার্গেট করেছিল। ইসরায়েল সরাসরি আক্রমণ চালায়, বিশেষভাবে সেই জায়গাগুলোতে হামলা করা হয় যেগুলো ছিল এন্ট্রি ও এক্সিট পয়েন্ট। এর মানে ইসরায়েল এমনভাবে হামলা চালায় যেন ভিতরে থাকা লোকেরা কোথাও পালাতে না পারে। এমনকি বাংকারে ভেন্টিলেশন বা ওই হাওয়া চলাচলের দিকেও আক্রমণ চালানো হয়, যেন কারো বের হওয়ার কোনো পথ না থাকে। পুরো এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এরপর বাংকারে একের পর এক হামলা চালানো হয়। এই আক্রমণের সময় ইরানের প্রেসিডেন্টের পা জখম হয় এবং আরও কিছু কর্মকর্তা আহত হন। এইভাবে একের পর এক আক্রমণ চলছিল, একটার পর একটা হামলা। তবে যে ব্যক্তি ইসরায়েলকে তথ্য দিয়েছিল, সে একটা গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যায়। আসলে সেখানে একটা গোপন দরজা রাখা ছিল। এটি ছিল এক ধরনের শেষ চেষ্টা, একটা বিশেষ পরিকল্পনা। যদি কখনো আক্রমণ হয়, তাহলে কেবল ওই গোপন দরজা দিয়েই বের হতে হবে। মানে এই ঘটনায় যিনি ডাবল এজেন্ট হিসাবে কাজ করেছেন ইরানের পক্ষ থেকে, এখন নিশ্চিতভাবে জানা গেছে যে সে কে। না হলে আপনি চিন্তা করে দেখুন, যদি ইসরায়েল জানতো সেই গোপন দরজার কথা, তাহলে তো পুরো পরিকল্পনাই শেষ হয়ে যেত, তাই না? কারণ ওই মিটিং সম্পর্কে কেবলমাত্র 5 থেকে 6 জন মানুষ জানতো, তাও আবার এটি হচ্ছিল ভূগর্ভস্থ বাংকারে। আপনি কল্পনা করুন, যদি ইরানের প্রেসিডেন্টকে তারা মেরে ফেলতো, তাহলে বিশ্বে কি না ঝড় বয়ে যেত, তাই না? যখন হামলা শুরু হয়, তখন এন্ট্রি এক্সিট পয়েন্ট, ভেন্টিলেশন সহ সব জায়গায় হামলা হয়। তবে যেহেতু আগে থেকেই পরিকল্পনা ছিল, সবাই জানতো যে ওই গোপন দরজা দিয়েই বের হতে হবে, তাই তারা আহত অবস্থাতেই সেদিকে চলে যায়। তাদের শরীরে তখন প্রচণ্ড জখম, বিশেষ করে প্রেসিডেন্টের পা থেকে রক্ত ঝরছিল, হাঁটাও সম্ভব হচ্ছিল না ঠিক মতো। তবুও তারা ওই গোপন পথেই পালিয়ে যান। এখন চিন্তা করে দেখুন, মিটিং সম্পর্কে জানতো 5 থেকে 6 জন, আর সেই 5-6 জনের মধ্যেই একজন ছিল বিশ্বাসঘাতক, যিনি ডাবল এজেন্ট হিসাবে কাজ করছিলেন। তবে সৌভাগ্যবশত সেই বিশ্বাসঘাতক ব্যক্তি ওই গোপন রাস্তাটির কথা জানতো না, আর এটাই তাদের বেঁচে যাওয়ার বড় কারণ। আর ঠিক এই একই রকম একটি গোপন পথ ব্যবহার করেই বাঁচানো হয়েছিল আয়াতুল্লাহ আলী খামিনিকে।
অনেকেই এটা জানে না যে আয়াতুল্লাহ খামেনির বাসাতেও হামলা চালানো হয়েছিল, তার ভূগর্ভস্থ বাংকারেও আক্রমণ হয় এবং শেষ মুহূর্তে তার নিরাপত্তা বাহিনীর হাতে ছিল মাত্র 60 সেকেন্ড সময় নিজেদের বাঁচানোর জন্য। তখন তার আশেপাশে ছিলেন কেবল মাত্র 3 বা 4 জন নিরাপত্তা রক্ষী, যাদের উপর খামেনি পুরোপুরি ভরসা করতেন। তাদের সঙ্গেই তিনি সেই ভূগর্ভস্থ পথে পালিয়ে যান এবং সেই কারণেই তিনিও প্রাণে বেঁচে যান। ইসরায়েল নিশ্চিত ছিল যে তারা খামেনিকে হত্যা করেছে। ঠিক একই রকমভাবে প্রেসিডেন্টের ওপর আক্রমণ করার পর ইসরায়েল ভেবেছিল তারা তাকেও হত্যা করেছে, কারণ যখন প্রেসিডেন্ট গোপন পথে পালিয়ে যান তখন এন্ট্রি ও এক্সিট পয়েন্টে এতটাই মারাত্মক হামলা চলছিল যে বের হওয়ার রাস্তা একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল। পুরো বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়। আর ইসরায়েলের কাছে যখন সেই ডবল এজেন্ট জানায় যে হ্যাঁ, আক্রমণ সফল হয়েছে, এখন কেবল নিশ্চিত হওয়া বাকি যে ইরানের প্রেসিডেন্ট সহ শীর্ষ পর্যায়ের সবাই খতম, মারা গেছেন। এখন আপনি একবার কল্পনা করুন, সেই ইরানের প্রেসিডেন্ট যাকে বলা হয় সবচেয়ে দুর্বল প্রেসিডেন্ট, তাকেও ইসরায়েল ছেড়ে দেয়নি। এখান থেকে আপনি পুরো বিষয়টা আন্দাজ করুন। ইব্রাহিম রাইসির প্লেন যেটা বিধ্বস্ত হয়েছিল, যদি তার প্রকৃত সত্য সবার সামনে আনা হতো তাহলে হয়তো অনেকে প্রাণে বেঁচে যেত। এখন তো আমরা নিজের চোখে দেখছি ইরানের ভেতর থেকেই ড্রোন ওড়ে, ভেতর থেকেই মিসাইল ছোড়া হয়, ভেতর থেকেই সিগন্যাল জ্যাম করা হয়। ইরানের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের জেনারেলরা বিক্রি হয়ে গেছে, সরকারের লোকেরাও বিক্রি হয়ে গেছে, দেশের ভেতরের অনেক মানুষও বিক্রি হয়ে গেছে। মোসাদ এতটাই গভীরে ঢুকে পড়েছে আমি তার কল্পনাও করতে পারবো না। তাই মনে রাখবেন, এখনও বিপদ কেটে যায়নি। তারা আবার প্রেসিডেন্টকে মারতে আসবে, আয়াতুল্লাহকেও মারতে আসবে। দেখুন, ইসরায়েলের জন্য এটা কত বড় একটা ইস্যু ছিল। যদি প্রেসিডেন্ট মারা যেতেন, আয়াতুল্লাহ হিট হয়ে যেতেন, তাহলে পুরো রিজিম বদলে যেত। তবে দুর্ভাগ্যবশত সেটা তাদের পক্ষে পুরোপুরি সফল হয়নি। তবে আপনি বলুন তো, এই পুরো পরিস্থিতি কি এতই সহজ? ওরা কি এভাবে ছেড়ে দেবে? না, কখনো না। এটাই বাস্তবতা। অন্য কাউকে দোষ দেওয়ার দরকার নেই। বিশ্বাসঘাতকরা ভিতর পর্যন্ত ঢুকে বসে আছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী মিডল ইস্ট আপডেটের জন্য। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সেটা করে রাখুন, কারণ অথেন্টিক ও ভেরিফাইড নিউজ, বিশেষ করে মিডল ইস্ট স্পেশালিস্ট ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সকলকে।